ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন। আজকে আমরা ভৌত বিজ্ঞান থেকে ক্লাস 10 এর অর্থাৎ মাধ্যমিকের জন্য পরিবেশের জন্য ভাবনা, এই পরিবেশের জন্য ভাবনা এই অধ্যায় থেকে গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি অর্থাৎ এমসিকিউ কোশ্চেন, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এবং লং কোশ্চেন সমস্ত কিছুই আমরা পরপর আলোচনা করব। 2 নাম্বার, 3 নাম্বার, 1 নাম্বার এমসিকিউ কোশ্চেন সমস্ত কিছু পরপর আলোচনা করছি। মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি অবশ্যই করবে। বাছাই করা যে টাইপগুলো, যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসতে পারে কেবলমাত্র আমি ওইগুলোই আলোচনা করব, এখান থেকেই কোশ্চেন পরীক্ষায় পাবে। প্রথম কোশ্চেন, প্রধান গ্রিন হাউস গ্যাস হলো কোনটি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটি। প্রধান গ্রিন হাউস গ্যাস অপশানে রয়েছে মিথেন, তারপরে রয়েছে কার্বন ডাই অক্সাইড, তারপরে রয়েছে নাইট্রাস অক্সাইড, তারপরে রয়েছে ক্লোরোফ্লুরোকার্বন। প্রধান গ্রিন হাউস গ্যাসের কথা বলেছে, এই কথাটা মাথায় রাখতে হবে। প্রধান গ্রিন হাউস গ্যাস হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড। অপশান বি হবে রাইট অ্যান্সার। অনেকেই কিন্তু সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন বলে। যদি কার্বন ডাই অক্সাইড এই অপশানটি না পাও তখন ক্লোরোফ্লুরোকার্বন অ্যান্সার করবে, কিন্তু কার্বন ডাই অক্সাইড আমাদের পৃথিবীর উষ্ণতা বাড়াতে সবথেকে বেশি কিন্তু কার্যকারী, এই কথাটা মাথায় রাখবে। চলো পরবর্তী কোশ্চেনে আমরা যাব। কি বলছে? সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজন্তুকে রক্ষা করে কে? আবারও পড়ছি কোশ্চেনটি। সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে কে? ট্রপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার নাকি ম্যাগনেটোস্ফিয়ার? অতিবেগুনি রশ্মি, এই অতিবেগুনি রশ্মি কোথায় আমাদের পৃথিবীর কোন অংশে আঘাত পেয়ে ফিরে যায়? আবার অতিবেগুনি রশ্মিকে প্রতিহত করে, মনে রাখবে, আয়োনোস্ফিয়ার। আয়োনোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে অবস্থিত। এখানে O3 গ্যাস রয়েছে, ওজোন গ্যাস রয়েছে, তাহলে O3-র জন্য অতিবেগুনি রশ্মি পৃথিবীর মধ্যে আসতে পারছে না। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব জীবজগৎকে রক্ষা করছে আমাদের ওজোনোস্ফিয়ার, যেটি স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে অবস্থান করছে। তারপরের কোশ্চেন, মিথেন হাইড্রেট থেকে পাওয়া যায়। মিথেন হাইড্রেট থেকে কি পাওয়া যায়? চারটে অপশন: হাইড্রোজেন গ্যাস, মিথেন গ্যাস, বায়োগ্যাস, অ্যাসিটিলিন গ্যাস। মিথেন হাইড্রেট, এই মিথেন হাইড্রেট থেকে কি পাওয়া যায়? মিথেন গ্যাস পাওয়া যায়। মিথেন হাইড্রেট থেকে মিথেন গ্যাস পাওয়া যায়, মিথেন অর্থাৎ CH4 গ্যাস পাওয়া যায়। তারপরের কোশ্চেন, কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? এই চারটে অপশনের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? কয়লা, ডিজেল, সৌরশক্তি, পেট্রোল। দেখো, জীবাশ্ম জ্বালানি মানে যে সকল জ্বালানি আমরা ভূগর্ভস্থ থেকে তুলি এবং যেগুলো শেষ হয়ে যাবে। তাহলে এখানে কয়লা, এটি কিন্তু জীবাশ্ম জ্বালানি, ভূগর্ভস্থ থেকে আমরা তুলি। তারপরে দেখো ডিজেল, এটাও সেম জীবাশ্ম জ্বালানি। পেট্রোল, এটাও একসময় শেষ হয়ে যাবে, ভূগর্ভস্থ থেকে তুলি, অর্থাৎ জীবাশ্ম থেকে এগুলো তৈরি করা। তাহলে এখানে তিনটে অপশন পাচ্ছি যেগুলো জীবাশ্ম জ্বালানি, কিন্তু সৌরশক্তি, বায়ু শক্তি, জল শক্তি এগুলো জীবাশ্ম জ্বালানি নয়। তাহলে রাইট অ্যান্সার জীবাশ্ম জ্বালানি নয়, সৌরশক্তি। অপশন সি এখানে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন, বায়ুর প্রধান গ্যাসীয় উপাদান হলো? বায়ুর প্রধান গ্যাসীয় উপাদান কোনগুলো? বায়ুতে কোন কোন গ্যাসীয় উপাদান সব থেকে বেশি রয়েছে? আমরা জানি বায়ুতে সব থেকে বেশি রয়েছে নাইট্রোজেন 77%, 77.17%। তারপরে রয়েছে অক্সিজেন 20.04, এইরকম, মানে 20%-এর ওপরে। তাহলে আমরা বলতে পারি যে বায়ুতে যে সব থেকে বেশি গ্যাস রয়েছে বা প্রধান গ্যাসগুলো, সেগুলো হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেন। নাইট্রোজেন এবং অক্সিজেন, যেটা অপশন সি তে রয়েছে, এই অপশন সি হবে এখানে সঠিক অ্যান্সার। তারপরের কোশ্চেন, একটি অপ্রচলিত শক্তির উদাহরণ দাও। অপ্রচলিত মানে যেটা প্রচলিত নয়, মানে আমি বলতে চাইছি অপ্রচলিত শক্তি মানে যেগুলো পরিবেশকে দূষণ করছে না, পুনরায় সেগুলোকে আমরা ফিরে পাবো, সেগুলো কিন্তু জীবাশ্ম জ্বালানি নয়। তাহলে এখানে দেখো কেরোসিন আছে, বায়োগ্যাস আছে, ডিজেল আছে, পেট্রোল রয়েছে। তাহলে অপ্রচলিত শক্তি কোনটা? বায়োগ্যাস একটি অপ্রচলিত শক্তি। তাহলে বায়োগ্যাস এটি অপ্রচলিত শক্তি। গোবর গ্যাস,
বায়োগ্যাস এইগুলো। তাহলে এখানে দেখো কেরোসিন রয়েছে, এগুলো প্রচলিত, ডিজেল এগুলো প্রচলিত, পেট্রোল এগুলো কিন্তু প্রচলিত, কিন্তু বায়োগ্যাস এটি অপ্রচলিত শক্তির উৎস। চলো তার পরের কোশ্চেনে যাব। কি বলছে পরের কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? খুব ভালো একটি কোশ্চেন। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? ট্রপোস্ফিয়ারে? না, ট্রপোস্ফিয়ার তো ঝড় ঝঞ্ঝা দেখা যায়। স্ট্র্যাটোস্ফিয়ারে? না, এখানে তো ওজোন স্ফিয়ার রয়েছে, শান্ত মণ্ডল, এটাও নয়। মেসোস্ফিয়ারে? তাও নয়। থার্মোস্ফিয়ারে? থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ারে আমরা মেরুজ্যোতি দেখতে পাই। তাহলে রাইট অ্যান্সার থার্মোস্ফিয়ারে মেরুজ্যোতি দেখা যায়। অপশন ডি হবে এখানে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন, প্রতি কিলোমিটার ওপরে উঠলে, প্রতি কিলোমিটার ওপর দিকে উঠলে বায়ুর উষ্ণতা কমতে থাকে কত ডিগ্রি সেলসিয়াস করে কমতে থাকে? বিশেষ করে এটা বলতে চাইছে ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে, ঠিক আছে। স্ট্র্যাটোস্ফিয়ারে তার বিপরীতটা হয়, আবার উষ্ণতা বাড়তে থাকে। তাহলে পৃথিবী থেকে যত উপরের দিকে উঠবে তত উষ্ণতা কমতে থাকে কত ডিগ্রি হারে? 6.5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার হারে। তাহলে আমরা বলবো 6.5 ডিগ্রি সেলসিয়াস করে প্রতি কিলোমিটার উপরে উঠলে বায়ুর উষ্ণতা কমতে থাকে। রাইট অ্যান্সার অপশন ডি। এখন আমরা এমসিকিউ কোশ্চেন গুলো আলোচনা করলাম, এবারে আমরা ভিএসএ কিউ কোশ্চেন অর্থাৎ গ্রুপ বি তে যে কোশ্চেন গুলো দেয় সেগুলো আমরা আলোচনা করব। যেমন শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, শূন্যস্থান পূরণ, ঠিক ভুল নির্ণয় অর্থাৎ সত্য মিথ্যা নির্ণয়, এই টাইপের কোশ্চেন। তারপরে 2 নাম্বার, তারপরে 3 নাম্বারের কোশ্চেন আলোচনা হবে। বলো, বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? বেতার তরঙ্গ আয়নোস্ফিয়ার। এই আয়নোস্ফিয়ারে কি রয়েছে? আয়নোস্ফিয়ারে আয়ন থাকার জন্য অর্থাৎ থার্মোস্ফিয়ারটাকেই আমরা আয়নোস্ফিয়ার বলছি, এখানে বেতার তরঙ্গ পুনরায় প্রতিফলিত হচ্ছে। তারপরে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস হ্রাস করার একটি উপায় উল্লেখ করো। বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস হ্রাস করার মানে কমাতে হলে, গ্রিনহাউস গ্যাস বলতে এখানে মূলত মূল গ্রিনহাউস গ্যাস কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইড কমাতে হলে আমাদের সবথেকে বেশি প্রয়োজন বনভূমি সংরক্ষণ এবং নতুন বনভূমি সৃষ্টি করা। তারপরে ওজোন স্তরের প্রধান ভূমিকা কি? ওজোন স্তরের প্রধান ভূমিকা, ওজোন স্ফিয়ার কোথায় রয়েছে? স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে। কি করে? অতিবেগুনি রশ্মি শোষণ করে। তাহলে বলতে পারি সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি মানে ইউভি রশ্মি, এগুলোকে শোষণ করে ওজোন স্ফিয়ার মানে ওজোন স্তর। ওজোন স্তরের প্রধান কাজ এটা। এরপরে জীবাশ্ম জ্বালানি দহনে উৎপন্ন হয় এমন দুটি বায়ু দূষক গ্যাসের নাম লেখো। আবার পড়ছি, ওজোন স্তরে প্রধান ভূমিকা, এই কোশ্চেনটি স্টার মার্ক দিয়ে আমি আলোচনা করে দিচ্ছি, দাগ করে নেবে। এবং জীবাশ্ম জ্বালানির দহনে উৎপন্ন যে গ্যাসগুলো সেগুলো হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং কার্বন মনোক্সাইড। এই দুটো কোশ্চেন অবশ্যই মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। তারপরের কোশ্চেন, এলপিজির পুরো নাম কি? এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। মনে রাখবে এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, রান্নার কাজে আমরা এই গ্যাসটি ব্যবহার করে থাকি। তারপরে স্থলবায়ু কোন দিক থেকে কোন দিকে প্রভাবিত হয়? স্থলবায়ু, স্থলবায়ু কি হবে? স্থলভাগ থেকে সমুদ্রের দিকে যাবে, তাহলে স্থলবায়ু সমুদ্রের দিকে যাবে স্থলভাগ থেকে। তারপরের কোশ্চেন, সৌরকোষ কি কাজে লাগে? সৌরকোষ, সৌরকোষ মানে সোলার সিস্টেমে সৌরকোষ থাকে, সেখানে সূর্যের আলোক শক্তি যখন বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাহলে এটা মূলত সৌরশক্তি আবদ্ধকরণ করার জন্য ব্যবহার করা হচ্ছে। তাহলে সৌরকোষ সৌরের যে আলোক শক্তি, সূর্যের যে আলোক শক্তি, সেটাকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করছে। তারপরে সিএফসি গ্যাসের পুরো নাম কি? কি বলছে? সিএফসি ক্লোরোফ্লুরোকার্বন। একটু আগেই বললাম সিএফসি গ্যাসের পুরো নাম ক্লোরোফ্লুরোকার্বন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কলকাতা ও দার্জিলিং এর মধ্যে কোন জায়গায় উষ্ণতা অপেক্ষাকৃত কম? কলকাতা এবং দার্জিলিং এর মধ্যে কোথায় উষ্ণতা সব থেকে কম? ভালো কোশ্চেন। তাহলে আমরা তো জানি এমনিতেই যে সবসময়ের জন্য উঁচু এলাকায় উষ্ণতা কমবে, কারণ প্রতি কিলোমিটার করে 6.5 ডিগ্রি সেলসিয়াস করে কমছে। তাহলে দার্জিলিং যদি উঁচুতে অবস্থান হয় তাহলে দার্জিলিং এর উষ্ণতা কমবে, তাহলে দার্জিলিং হবে এখানে রাইট অ্যান্সার। কলকাতা থেকে দার্জিলিং এর মধ্যে কোথায় উষ্ণতা সবচেয়ে কম? এখানে রাইট অ্যান্সার হবে যে হচ্ছে দার্জিলিং এ। ওকে,
তারপরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন কি বলছে, সোলার হিটারের একটি ব্যবহার উল্লেখ করো। সোলার হিটার কেন ব্যবহার করা হয়? সোলার হিটার জল গরম করতে, অর্থাৎ সোলার হিটার ব্যবহার করা হয় জল গরম করার জন্য। তারপরে দুটি অপুনর্ভব শক্তি উৎসের নাম লেখ। অপুনর্ভব মানে পুনরায় আবার মানে সেটান থেকে শক্তি পাবো, নষ্ট হবে না, অবিনশ্বর নয়। তাহলে বলতে পারি অর পুনর্ভব শক্তি মানে পুনরায় ফিরে পাবো অপুনর্ভব শক্তির উদাহরণ সৌরশক্তি, বায়ু শক্তি, জল শক্তি, জোয়ার ভাটার শক্তি, এইগুলো। তারপরের কোশ্চেন, জোয়ার ভাটার সময় জলস্রোতকে কাজে লাগিয়ে ড্যাশ উৎপন্ন করা হয়। এই টাইপের কোশ্চেন দেয়। জোয়ার ভাটার সময় সূর্য স্রোতকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ শক্তি উৎপাদন করি। তারপরের কোশ্চেন, অক্সিজেন অণু অতিবেগুনি রশ্মির ড্যাশ কণা দ্বারা বিয়োজিত হয়। অক্সিজেন অণু অতিবেগুনি রশ্মির ফোটন কণা দ্বারা বিয়োজিত হয়। তারপরে কোশ্চেন, ওজোন গ্যাসের সংকেত কি? ওজোন গ্যাসের সংকেত O3, ওজোন গ্যাস, অর্থাৎ এখানে অক্সিজেন মূলত ওজোন গ্যাসের জন্য দায়ী। তারপরের কোশ্চেনে আমরা যাব। পরের কোশ্চেন কি বলছে, বায়ুমণ্ডলের ড্যাশ স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। তাহলে বেতার তরঙ্গ কোথা থেকে প্রতিফলিত হয়? বেতার তরঙ্গ আয়নোস্ফিয়ার অর্থাৎ থার্মোস্ফিয়ার থেকে প্রতিফলিত হয়। থার্মোস্ফিয়ার থেকে প্রতিফলিত হয়। তাহলে এটাই হবে রাইট অ্যান্সার, আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। তারপরের কোশ্চেন, বায়োগ্যাস রান্নার কাজে গ্যাসীয় ড্যাশ রূপে ব্যবহৃত হয়। বায়োগ্যাস রান্নার কাজে গ্যাসীয় ড্যাশ রূপে ব্যবহার করা হয়। জ্বালানি রূপে ব্যবহার করা হয়। তাহলে জ্বালানি রূপে ব্যবহার করা হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তারপরের কোশ্চেন, বায়ুর জলীয় বাষ্পের উৎস বিভিন্ন। বায়ুর জলীয় বাষ্পের উৎস বিভিন্ন কি? জলাশয়। জলাশয় থেকেই জলীয় বাষ্প তৈরি হচ্ছে। তারপরের কোশ্চেন, বায়ু শক্তিকে কাজে লাগিয়ে বায়ুকলে ড্যাশ উৎপন্ন করা হয়। বায়ু শক্তিকে কাজে লাগিয়ে বায়ুকল থেকে আমরা বিদ্যুৎ শক্তি উৎপাদন করি। তাহলে বিদ্যুৎ শক্তি উৎপাদন হয়। রাতের বেলা ড্যাশ বায়ু প্রবাহিত হয়। রাতের বেলা কোন দিক থেকে কোন দিকে বায়ু প্রবাহিত হয়? রাতের বেলা স্থলভাগ থেকে বায়ু সমুদ্রের দিকে প্রবাহিত হয়, অর্থাৎ স্থলবায়ু প্রবাহিত হয়। তাহলে রাতের বেলা স্থলবায়ু প্রভাবিত হয়। এগুলো আমরা মনে রাখবো। তারপরের কোশ্চেনে আমরা সরাসরি চলে যাব। তারপরের কোশ্চেন কি বলছে, যে এই টাইপের কোশ্চেন বলছে সত্য মিথ্যা নির্ণয় করতে। সত্য মিথ্যা নির্ণয় করো। এখানে বলছে ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বায়ুর উষ্ণতা তত বাড়তে থাকে। ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বায়ুর উষ্ণতা তত কমতে থাকে। এটা ভুল রয়েছে, তাহলে ফলস। তারপরে অক্সিজেন অণু অতিবেগুনি রশ্মির ফোটন কণা দ্বারা বিয়োজিত হয়ে অক্সিজেন পরমাণুতে পরিণত হয়। অক্সিজেন অণু অতিবেগুনি রশ্মির ফোটন কণা দ্বারা বিয়োজিত হয়ে অক্সিজেন পরমাণুতে পরিণত হয়, একদম ঠিক। তারপরে গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী দুটো গ্যাস। গ্রিন হাউস এফেক্টের জন্য মানে হচ্ছে দায়ী দুটো গ্যাস নাইট্রোজেন, অক্সিজেন, একদম নয়। গ্রিন হাউস গ্যাসের জন্য কার্বন ডাই অক্সাইড, সিএফসি, এইগুলো দায়ী, তাহলে এটা ফলস, ভুল। তারপরে সৌরকোষে বায়ু শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। সৌরকোষে বায়ু শক্তি নয়, সূর্যের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এখানে ভুল রয়েছে, তাহলে এটা তাহলে ভুল। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় দেয়। এরপরে আমরা গ্রুপ সি অর্থাৎ 2 নম্বরের যে কোশ্চেন গুলো সেগুলো আমরা আলোচনা করব। এবার এখানে 2 নম্বরের কোশ্চেন কিভাবে আসতে পারে, মিথেন হাইড্রেট কি, এইভাবে কোশ্চেন দিতে পারে। তাহলে মিথেন হাইড্রেট এক ধরনের কঠিন ক্যাথরেট যৌগ, যেটা হচ্ছে জল অণু অর্থাৎ H2O দিয়ে গঠিত বরফের মতো এবং কেলাসের মতো অধিক পরিমাণে কি তৈরি করে, মিথেন আবদ্ধ তৈরি করে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি মিথেন হাইড্রেট থেকে আমরা মিথেন পাই। এবার এখানে তুমি মনে রাখতে পারো যে এসটিপিতে 170 লিটার মিথেন গ্যাস পাওয়া যায়। এসটিপিতে আমরা একটি মানে 1 লিটার কঠিন মিথেন হাইড্রেট থেকে 1 লিটার কঠিন মিথেন হাইড্রেট থেকে এসটিপিতে 170 লিটার মিথেন গ্যাস উৎপাদন করতে পারি। এটা হচ্ছে ভবিষ্যতে জ্বালানি সংকট মোকাবিলার জন্য বিশেষ করে সহায়ক। এই টাইপের কোশ্চেন পরীক্ষায় দিতে পারে। বা গ্রিন হাউস কাকে বলে, কয়েকটি গ্রিন হাউসের নাম লেখো। তাহলে গ্রিন হাউস গ্যাস বায়ুমণ্ডলে যে সমস্ত গ্যাসের উপস্থিতির জন্য আমাদের
মানে পৃথিবীর উষ্ণতা পরপর বেড়ে যাচ্ছে, পৃথিবী পরপর দূষিত হচ্ছে, তাদের যে ক্রিয়া সেটাকে আমরা গ্রিন হাউস গ্যাস বলবো। তাহলে এখানে গ্রিন হাউস প্রধান গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তাছাড়াও রয়েছে মিথেন, ক্লোরোফ্লুরোকার্বন, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, এইগুলো খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটি। তারপরে জীবাশ্ম জ্বালানি কাকে বলে, উদাহরণ দাও। জীবাশ্ম জ্বালানি মানে উদ্ভিদ ও জীবজন্তুর দেহবিশেষ থেকে উৎপন্ন জ্বালানি, যেগুলো আমরা পৃথিবী গর্ভ থেকে পাই, সেটাই হচ্ছে জীবাশ্ম জ্বালানি। কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এইগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানির উদাহরণ। এইভাবে কোশ্চেন গুলো দিতে পারে। তাছাড়াও আরো কোশ্চেন এইভাবে দিতে পারে, 3 নম্বরের কোশ্চেন, স্ট্র্যাটোস্ফিয়ারের সংক্ষিপ্ত পরিচয় দাও। স্ট্র্যাটোস্ফিয়ার যেটা মানে ট্রপোস্ফিয়ারের উপরে রয়েছে, 20 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত, এখানে জেট প্লেন চলাচল করে, এখানে উষ্ণতা পরপর বাড়তে থাকে, ধূলিকণা জলীয় বাষ্প স্তরে থাকে না, শান্ত মণ্ডল, এইভাবে লিখতে হবে। তারপরে দেখো কি কি কারণে ওজোন গহ্বর সৃষ্টি হয়। ওজোন গহ্বর সৃষ্টির কারণ কি, সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা যে ক্লোরোফ্লুরোকার্বন ব্যবহার করছি, টিভি বলছি, রেফ্রিজারেটর, ফ্রিজ, এগুলো ব্যবহারের পরে সিএফসি গ্যাস বাড়ছে, তাহলে সিএফসি গ্যাস বাড়ার জন্য আমাদের ওজোন স্তর ধ্বংস হচ্ছে। এই অংশটা কিন্তু আমাদের ডিটেলসে লিখতে হবে। ওকে, জ্বালানি কাকে বলে, জ্বালানির ভাগ, সেখানে তোমাকে লিখতে হবে জীবাশ্ম জ্বালানি কোনগুলো, পুনর্ভব শক্তি কোনগুলো, অপুনর্ভব শক্তি, এই যে জায়গাগুলো সমস্ত কিছু লিখতে হবে তোমাকে, ঠিক আছে। ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠবো বায়ুর চাপ কি পরিবর্তন হবে, কারণ সহ তোমরা লিখতে থাকো। এই টাইপেরও কোশ্চেন অনেক সময় দেয়, বা এইভাবেও দিতে পারে। বায়োমাস বা জীবভর কি কি কাজে ব্যবহার করা হয়, এই কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট। বায়োগ্যাস বা জীবভর বলতে কোনো নির্দিষ্ট অঞ্চলের মোট ভরকে আমরা বলবো, সেটাই হচ্ছে জীবভর। অর্থাৎ আমরা বলতে পারি যে উদ্ভিজ্জ জীবভর মানে উদ্ভিদের কাঠ, পাতা, ডালপালা এইগুলো, আর প্রাণীজ জীবভর মানে মৃত প্রাণীদের মল, মূত্র, এইগুলো সমস্ত কিছু সরাসরি জ্বালিয়ে অথবা কাঠ কয়লায় পরিণত করা, আমরা সেগুলোকে তাপ শক্তি পেয়ে থাকি, এটাকে আমরা বলতে পারি যে হচ্ছে জীবভর। এইগুলোকে আমরা এইভাবেই ব্যবহার করে থাকি। এবারে এইখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন, গ্রিন হাউস এফেক্ট কাকে বলে, সমস্ত কিছুটাই তোমাকে 3 নাম্বার অনুযায়ী লিখতে হবে ডিটেলসে। গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউস গ্যাস, প্রধান গ্রিন হাউস গ্যাস কি, গ্রিন হাউস কিভাবে তৈরি হচ্ছে, গ্রিন হাউসের জন্য পৃথিবীর যে উষ্ণতা বাড়ছে, সেইগুলো ডিটেলসে তোমাকে এই জায়গায় লিখতে হবে, ঠিক আছে। এইখান থেকে এই চ্যাপ্টারের মূল যে কোশ্চেনগুলো আমি পরপর আলোচনা করে দিয়েছি, এইভাবেই কোশ্চেনগুলো দেয়। এমসিকিউ কোশ্চেন এখান থেকে বেশি কোশ্চেন আসে, এবং যদি কোশ্চেন দেয় 2 নম্বরের একটি কোশ্চেন এখান থেকে দিতে পারে, কিন্তু এই চ্যাপ্টারটা থেকে যে প্রচুর কোশ্চেন পরীক্ষায় দেবে এমনটা নয়। তবুও মিনিমাম 2-3টে কোশ্চেন, এমসিকিউ, শর্ট কোশ্চেন এবং লং কোশ্চেন সব মিলিয়ে মিনিমাম 3 থেকে 4টি কোশ্চেন এখান থেকে পাবে। এবার এখানে অপশন থাকবে, কিন্তু এই চ্যাপ্টারটি ভৌত বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার এবং সবচেয়ে সহজ চ্যাপ্টার। আমি এই ক্লাস পরিবেশের জন্য ভাবনা, এই ক্লাসটির ডিটেলসে এর আগে আমি আলোচনা করেছি, তুমি চ্যানেলে ভিজিট করো বা প্লেলিস্ট চেক করো, তুমি কিন্তু প্রত্যেকটি ক্লাস পরপর পেয়ে যাবে। চেক করো, এবং প্রত্যেকটি সাবজেক্টের ক্লাস আমরা পরপর প্রোভাইড করছি, অবশ্যই সেগুলো দেখো এবং ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকো। ওকে, আজকের সেশন এই পর্যন্ত।